1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এখানে একটা টাকাও যেন না থাকে। দরকার পড়লে জ্বালিয়ে দাও সব। আর এই দেওয়াল দেখে কেউ যেন টেরও না পায় যে আদৌ কিছু হয়েছে কিনা। ইজ দ্যাট ক্লিয়ার? আব্রাহামের জোরে চিল্লিয়ে কথা বলাতে যেন সবাই কেঁপে ওঠে আর হ্যাঁ বলে দেয়। আব্রাহাম সেখান থেকে এসে পড়ে। অন্যদিকে আয়রাত দৌড়ে তার বাসার ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে গিয়েই দরজা ধরে হাঁপাতে লাগে। জোরে জোরে দম নিচ্ছে আর কপালের পাশে জমে থাকা ঘামের বিন্দুগুলো মুছছে। অনামিকা হাত থেকে কিছু জিনিস টেবিলের উপর রাখতে গিয়ে দরজার দিকে তাকায়। দেখে আয়রাত দরজাতে হাত দিয়ে হাঁপাচ্ছে। অনামিকা তার শাড়ির আঁচল নিজের কোমরের এক পাশ থেকে সামনে এনে দ্রুত আয়রাতের দিকে এগিয়ে যায়। কিরে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? আয়রাত কিছু বলে না। অনামিকা দরজার বাইরে কিছুটা উকি ঝুঁকি দেয়। আচ্ছা, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? পাগল কুকুরে দৌড়িয়ে নিয়েছে নাকি? আয়রাত তার পাশ কাটিয়ে ভিতরে এসে পড়ে। হলরুমে এসে ফ্রিজ থেকে পানির বোতলটা নিয়ে সোফাতে ধীরিম করে বসে পড়ে। ঢকঢক করে পানি খেয়ে নেয়। এবার 2 হাত দিয়ে নিচের মাথা চেপে ধরে চুপ করে বসে থাকে। আয়রাত, কি হয়েছে? কিছু না। তাহলে এমন করছিস কেন? আরে সত্যি কিছু না, মানে আসলে আমি দৌড়িয়ে বাসায় এসেছি তো তাই। তুইও না? এখনো কি ছোট বাচ্চা আছিস নাকি যে এমন করিস? রাস্তার মানুষগুলো কি বলবে? আরে ধুর, নিজে বাঁচলে বাপের নাম। আচ্ছা, চাকরির কি হলো তোর? চাকরির গোষ্ঠী কিলাই লাগবে না, আমি চাকরি করব না এখন। একদম স্টাডি কমপ্লিট করে দেন যা করার করবো, এখন কিছু না। এই কথা তুই বলছিস? হ্যাঁ, আমি বলছি এখন আর এইসব চাকরি বাকরি না, এইসব বাদ। এই বলেই আয়রাত সেখান থেকে উঠে চলে আসে আর অনামিকাও নিজের কাজ করতে লাগে। রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আল্লাহ, কি দেখলাম আমি? ও আল্লাহ, এই ছেলে কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? মানে নিজের মাঝে কোনো দয়া মায়া বলতে কিছু নেই, কিছুই না। কিভাবে মারলো আল্লাহ, একটু কি হাত পা কাঁপলো না? এই কিনা আবার আমাকে বলে ভালোবাসা মাই ফুড। আমি জীবনে ওই ছেলের কাছে যাব না। তৌফিককে ফোন করে বলে দিব যে আমি আর অফিসে জয়েন করব না, ব্যাস। আর মাকে তো বলাই যাবে না এইসব ব্যাপারে। এভাবেই রাতের সময়টুকু যায়। রাতে আয়রা তো খাওয়া দাওয়া করেনি, সোজা গিয়ে শুয়ে পড়েছে। রাতে নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু তখন বাধে আর এক বিপত্তি। আব্রাহাম আর আয়রাতকে ছাড়া থাকতে পারছিল না। অবশ্যই ভুল বুঝেছে আয়রাত তাকে। আর শুধু আয়রাত না, যে কেউ কোনো মানুষকে এমন ভয়ানক লুকে দেখলে ভয় পাবে। তবে আব্রাহামের মন তো আর মানছে না। তার ভয় যদি আয়রাত তার থেকে দূরে চলে যায়, তাহলে আব্রাহাম কিভাবে বাঁচবে? এত শত চিন্তা যেন আর নিতে পারছিল না আব্রাহাম। তাই গাড়ি নিয়ে সোজা আয়রাতের বাসায়। এখন যাবে আয়রাতের রুমের ভেতরে। দরকার পড়লে রুমের দরজা ভেঙে তারপর ভেতরে যাবে। এতে যদি সবাই জাগে তাহলে জেগে যাক, বাট আয়রাতকে তার চাই এখন। আব্রাহাম জলদি করে নিজের হুডিটা জড়িয়ে নেয়, নিজের সাথে একটা ক্লোরোফর্ম স্প্রে নিয়ে যায়। আল্লাহ জানে এই মেয়েকে পাওয়ার জন্য আমাকে আর কত কি করতে হবে। লাইক সিরিয়াসলি, আমি আব্রাহাম চৌধুরী এখন এত রাতে দেওয়াল টপকে একটা মেয়ের বাসায় তার রুমে যাচ্ছি, তাও আবার লুকিয়ে চুরিয়ে। ও গড! এই বলেই আব্রাহাম দেওয়াল টপকে গেটের অপর পাশে চলে যায়। এবার দ্রুত বাড়ির পিছনে গিয়ে আয়রাতের করিডোরের নিচে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম তার 2 হাত কোমরে রেখে আগে খেয়াল করে দেখে নেয়, তারপর এক পা করে উপরে চলে যায়। কিছু সময় পর করিডোরে ধীরিম শব্দ করে দাঁড়ায়। করিডোরে তো এসে পড়ল। এবার আয়রাতের রুমের ভিতরে আব্রাহাম গিয়ে দেখে গ্লাস লাগানো। এবার কি করবে? গ্লাস যদি এখন ভেঙে ফেলে তাহলে আয়রাতের ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভেঙে গেলে চিল্লা পাল্লা শুরু করে দিবে ও। এখন কি করবে? কোনো উপায় না পেয়ে আব্রাহাম ভাবে গ্লাস ভেঙেই ফেলবে। গ্লাসের বাইরে থেকেও আয়রাতকে দেখা যাচ্ছে ঘুমে আচ্ছন্ন। আব্রাহাম তার হাত কয়েকবার গ্লাসের সাথে হালকাভাবে বাড়ি খাওয়ায়। কপাল কুঁচকে চোখ সরু রেখেই একবার গ্লাসের দিকে আর একবার আয়রাতের দিকে তাকাচ্ছে।
গ্লাসে কয়েকবার হাত দ্বারা সই করে একসময় ঠাস করে গ্লাসের মাঝ বরাবর এক ঘুষি মেরে দেয়। এতে গ্লাসটা টুকরো টুকরো করে নিচে ঝরে পড়ে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে সে ঘুমের মাঝেই কিছুটা নড়ে চড়ে উঠে আবার ঘুমে তলিয়ে যায়। আব্রাহামের হাত কেটে গিয়েছে, রক্ত বেয়ে পড়ছে। সেদিকে তোয়াক্কা না করে ফাটা গ্লাসের মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে লকটা খুলে ফেলে। তারপর পুরো গ্লাস খুলে আয়রাতের রুমের ভিতরে চলে যায়। কয়েক কদম এগোয় আয়রাতের দিকে। আব্রাহাম এক শান্তিপূর্ণ হাসি দেয়। তার সব মনের অশান্তি উথাল পাথাল যেন আয়রাতকে দেখে এখন শান্ত। আব্রাহাম তার পাশে তাকিয়ে দেখে আয়রাতের একটা সাদা ওড়না রাখা আছে। আব্রাহাম সোজা তা নিয়ে নিচের কাটা হাতে পেঁচিয়ে নেয়। এবার মনে হয় এই ক্ষতস্থানে মেডিসিনেরও কোনো দরকার নেই। আব্রাহাম তার মাথার উপর থেকে হুডিটা ফেলে দেয়। সামনে আসা চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে দেয়। আয়রাতের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ে। এক হাত মুখের পাশে রেখে দিয়ে হাসি মাখা মুখে তাকিয়ে আছে। আয়রাত ঘুম। আব্রাহাম এবার তার হাত দিয়ে আয়রাতের গালের পাশে ছুঁয়ে দেয়। আর আয়রাত ঘুমের মাঝেই আব্রাহামের হাতটা নিয়ে নিচের বুক আর গালের সাথে চেপে ধরে। আব্রাহামও কিছুই বলে না। যাক, ঘুমের মাঝে হলেও আয়রাত নিচে থেকে আব্রাহামের হাতটা টেনে নিয়েছে তো। আব্রাহাম আর থাকতে পারল না, টুপ করে আয়রাতের কপালে চুমু দিয়ে দেয়। আয়রাতের বেশ কাছে চলে যায়। আনমনে নিজের নাকটা আয়রাতের গালে ঘষতে লাগে। কিছুক্ষণ পর আব্রাহাম উঠে আসে। আর আয়রাত ঘুমের মাঝেই নিচের গালে মুখে খোঁচা খোঁচা দাড়ি অনুভব করতে পেরে মুখ কুঁচকে চোখ আস্তে আস্তে মেলে তাকায়। সম্পূর্ণ চোখ মেলে সামনে তাকাতেই তার ঘুমের 14 গোষ্ঠী শুদ্ধ হয়ে যায়। অন্তরাত্মা ছেড়ে দিয়ে দেয় এক চিৎকার। তবে তা বেশি দূর যেতে পারেনি, কেননা তার আগেই আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের মুখ শক্ত করে চেপে ধরেছে। বেবি গার্ল, কুল ডাউন। আমি আব্রাহাম। জানো পাখি, তোমাকে ঘুমের মাঝে কি যে সুন্দর লাগে। মন চাই কিছু একটা করেই ফেলি। আব্রাহাম এবার তার হাত আয়রাতের মুখ থেকে সরিয়ে ফেলে। একদম চিল্লাবে না। আয়রাত খেয়াল করে দেখে আব্রাহামের হাতে আয়রাতের ওড়না বাঁধা। আয়রাত সেদিকে তাকিয়ে ভয়ে ভয়ে আবার আব্রাহামের দিকে তাকায়। কি? ও, এটা তোমার জন্যই তো হাতটা কাটলো। রুমে আসতে গিয়েছি, বাট জানলার গ্লাস লাগানো, তাই গ্লাস ভেঙে এসেছি। আয়রাত তাকিয়ে দেখে কাচের কিছু টুকরো ফ্লোরে পড়ে আছে। শোনো আমার কথা বেবি গার্ল, আমি বিনা দোষে ওই লোকটাকে মারিনি। আমারই ক্ষতি করতে চাইছিল, তাই মেরে দিয়েছে। আর তুমি বলো কেন আমি নিজের ক্ষতি নিজে ডেকে আনবো? ক্ষতিকারক জিনিস থেকে সব সময় দূরে থাকা উচিত, রাইট? তাই ওকে দূরে পাঠিয়ে দিলাম। ইচ্ছা, আর তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে। আপনি আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। প্লিজ এখান থেকে যান। আরে বেবি, তুমি কাঁদছো কেন? আব্রাহাম তার হাত দিয়েই আয়রাতের চোখগুলো আলতো করে মুছে দেয়। আয়রাতের ঘাড়ের পিছনে হাত রেখে নিজের বুকের সাথে চেপে ধরে। বেবি গার্ল, আমি ভালোবাসি তোমায়। আচ্ছা বেবি গার্ল, হুম। একটা কথা বলো তো, কি? তুমি কখনো কি ক্লোরোফর্মের ঘ্রাণ নিয়েছো? বেবি গার্ল। এই বলেই আব্রাহাম আয়রাতের সামনে ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। মুহূর্তেই আয়রাত মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে আব্রাহামের বুকে ঢলে পড়ে। আর আব্রাহাম মুচকি হেসে ওঠে। সকালে অনামিকা উঠে পড়ে। উঠেই নিচের মেয়ের রুমে চলে যায়। রুমের ভিতরে যেতে যেতে ডাক দেয়, আয়রাত, আয়রাত, ওই ওঠ, ভার্সিটি যাবি না? ওঠ আয়রাত। রুমের ভিতরে যেতেই অনামিকার চোখ কপালে। আয়রাত নেই, আর জানালার গ্লাস ফেটে নিচে পড়ে আছে। অনামিকা দ্রুত গিয়ে ওয়াশরুমে দেখে, কিন্তু না, সেখানেও আয়রাত নেই। করিডোরেও নেই, ছাদেও নেই। ফোনটাও টেবিলের ওপরই রাখা আছে। এক এক করে সারা ঘরে আয়রাতকে খোঁজা শেষ, কিন্তু কোথাও নেই সে। ঘুরে ফিরে আবার আয়রাতের রুমে এসে বসে পড়ে। তবে এবার অনামিকার চোখে একটা কাগজ পড়ে। সেটা হাতে তুলে নিয়ে মেলে দেখে ভেতরে লেখা, শাশুড়ি আম্মু, একদম চিন্তা করবে না। আপনার মেয়ে অর্থাৎ আমার হবু বউ আমার কাছে একদম সেফ আছে। সে ভালোই আছে, তো তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অযথা চিন্তা করে নিজের প্রেশারটা বাড়াবেন না। কিছুদিন পর আমার আয়রাত আবার আপনার কাছেই ফিরে আসবে, ততদিন আমার কাছেই থাক। অনামিকার হাত থেকে কাগজটা নিচে পড়ে যায়। আয়রা রিলেশন করবে আর তার মা জানবে না, এমন কখনোই হবে না।
আর আয়রাত তার মায়ের কাছ থেকে কিছুই লুকায় না। সত্যি বলতে রিলেশন করার মতো মেয়ে আয়রাত না। তাহলে এই চিঠি কে লিখলো? আয়রাত কোথায় গেল? তার মানে কি আয়রাত কিডন্যাপ হয়েছে? অনামিকার মাথা ঘোরায়। নিজের একমাত্র মেয়ে কিডন্যাপ? অনামিকা দ্রুত অবনী, তৌফিক আর নিলয় সবাইকে ফোন করে। মাথাটা বেশ ঝিমঝিম করছে। কোনো রকমে উঠে বসে। তৎক্ষণাৎ আয়রাতের মনে পড়ে যে কাল রাতে আব্রাহাম তার রুমে এলো, তারপর সামনে কিছু একটা স্প্রে করলো, তারপরেই কিছু মনে নেই। আর কিছুই মনে নেই। আশেপাশে তাকিয়ে দেখে বিশাল আকারের এক রুম। প্রথম যেদিন আব্রাহামের সাথে দেখা হয়েছিল তারপর যেমন রুমে ছিল প্রায় তেমনটাই হবে, কিছুটা ভিন্ন। আয়রাত দ্রুত উঠে পড়ে। আব্রাহাম তাকে রাতে এখানে নিয়ে এসেছে, তবে কেন নিয়ে এলো তা জানে না। যাই হোক, এখানে থাকা যাবে না। অবশ্যই বাসায় এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে গেছে। আর আয়রাতকে না পেয়ে তার মা চিন্তিত। এখান থেকে বের হতেই হবে। আয়রাত যেই না দরজার কাছে যাবে তখনই রুমের ভিতরে আব্রাহাম আসে, হাতে জুস আর ব্রেড জ্যাম। গুড মর্নিং মাই লাভ। যদিও এখন মর্নিংটা না, 12টা বাজলো। কি 12টা মানে? বেলা 12টা বেজে গেছে? হ্যাঁ, আসলে কাল রাতে ক্লোরোফর্মের ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো তাই তোমার জ্ঞান ফিরতে একটু দেরি হয়েছে। আমাকে কেন নিয়ে এসছেন এখানে? এতে লাভ কি আপনার? আমাকে যেতে দিন। আমি ভাবলাম কিছুদিন তোমাকে আমার নিজের কাছে রাখি। কেন জানো, তোমাকে ছাড়া আমার না একদম মন টেকে না, তাই নিয়ে এলাম। কিছুদিন আমার সাথে থাকবে, তারপর চলে যাবে, বা নাও যেতে পারো। আপনি কি পাগল আব্রাহাম? এভাবে আমি আপনার সাথে থাকতে পারি না। বাসায় আমার জন্য চিন্তা করছে হয়তো সবাই। আমাকে যেতে দিন এখান থেকে। না, এত সহজে না বেবি গার্ল। আমাকে এখানে আটকে রেখে আপনার লাভ কি? মনের শান্তি। আপনি কি জানেন যে আপনি একটা পাগল? তোমার জন্যই তো, সব তোমার দোষ। নিজে আমাকে পাগল বানিয়ে এখন নিজেই বলছো যে আমি পাগল। তোমাকে খুন করতে গিয়েছিলাম আমি। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে থাকে আর আব্রাহাম গ্লাসে জুস ঢালতে ঢালতে বলে ওঠে, হ্যাঁ, প্রথমে তো আমি তোমাকে খুনই করতে গিয়েছিলাম, তবে কে জানতো যে তোমাকে দেখে আমি নিজেই খুন হয়ে যাব। আপনার কি চাই আসলে? এগুলো করে আপনি কি পাচ্ছেন? আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো দাবি নেই আমার। আমি শুধু চেয়েছি তোমায়, আর চাইও তোমায়। I'll make you mine baby girl at any cost. আয়রাত এবার উঠে দাঁড়িয়ে পড়ে। আমি অত শত কিছুই জানি না। আমি এখানে থেকে চলে যাব। আমি থাকবো না এখানে, ব্যাস। এই বলেই আয়রাত ছুটে সেখান থেকে চলে আসে। তবে বেশি দূরে যেতে পারেনি আব্রাহাম। আগেই তার বাহু শক্ত করে চেপে ধরে বিছানার উপর টান দিয়ে ফেলে দেয়। আয়রাত ছিটকে গিয়ে বিছানার ওপর পড়ে যায়। আব্রাহাম গিয়ে আয়রাতের হাত চেপে ধরে তার দিকে ঝুঁকে পড়ে। দাঁতগুলো কটমট করতে করতে বলে ওঠে, আয়রাত, মনে রেখো আমি ভালোবাসি তোমাকে। আর ভালোবাসি বলেই না যে তোমার সব কিছুই আমি সহ্য করব। পাগলের মতো ভালোবাসি তোমায়। যেমন ভালোবাসি তেমনভাবে মারতেও পারি। আবার পারমিশন ছাড়া একটা পাখির পালক অব্দি এখান থেকে যেতে পারে না। আর দাও তো তুমি আমার জান। ডোন্ট ইউ ডেয়ার টু এসকেপ ফ্রম হিয়ার। আব্রাহামের চোখ দেখে আয়রাত ভয়ে জমে যায়। আর আব্রাহাম সোজা হয়ে বসে, আয়রাতকে নিজের সামনে বসিয়ে দেয়। আব্রাহাম কিছু বলবে, তবে এইবার যেন আর আয়রাত থাকতে পারল না, ফুপিয়ে কেঁদেই ফেলে। আমি কি ক্ষতি করেছি আপনার? আমাকে এভাবে কেন তুলে এনেছেন? আমি আর কত বলবো যে আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে দেখলেই কেমন ভয় ভয় লাগে। আমাকে প্লিজ যেতে দিন। আমি আম্মুর কাছে যাব। আমি এখানে থাকবো না। আয়রাত চোখ ডলছে, প্লাস কেঁদে কেঁদে এগুলো বলছে। আর আব্রাহাম তার মুখের পাশে এক হাত রেখে আয়রাতকে দেখছে। আপনি আমাকে যেতে দিন। আমি কাউকেই বলবো না কিছুই। কাল রাতে যে আপনি ওই লোকটাকে মেরেছেন তাও বলবো না। আমি কিচ্ছু দেখিনি, কিছুই না, কিছু জানিও না। প্লিজ যেতে দিন আমায়। এই বলে আয়রাত আবার উঠে দরজার কাছে যেতে ধরে, তবে আব্রাহাম এক টান দিয়ে আয়রাতকে পাঁচ কোলে তুলে নেয়। আয়রাত ছাড়া পাওয়ার জন্য ছুটোছুটি করছে, তবে আব্রাহাম আয়রাতকে নিয়ে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। আব্রাহাম তাকে ওয়াশরুমে এনেছে দেখে বেশ অবাক। কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম আয়রাতকে ঠাস করে পানি ভর্তি বাথটাবে ফেলে দেয়। পুরো দমে নাকানি চুবানি, ভিজে একাকার অবস্থা। আয়রাত প্রথমে কিছুটা কাশি দিয়ে তারপর আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম শান্ত একটা লুক দিচ্ছে, যেন কিছুই করেনি। এখন তো শুধু পানি চোবানি খাওয়ালাম, এবার পালাতে চাইলে দেখো কি করি। এবার ওঠো। আমি নিজেই উঠতে পারবো। আয়রাত নিচে উঠতে গিয়ে আবার ধীরিম করে পড়ে যায়।
আব্রাহাম ফিক করে হেসে দেয়। আয়রাত আবার নিচু থেকে উঠতে যাবে, তখনই আব্রাহাম তার হাত ধরে ফেলে। অনেক হয়েছে, নিজে থেকে ওঠা, এদিকে আসো এবার। আব্রাহাম আয়রাতকে তুলে আনে। আয়রাত তার চুলগুলো হাত দিয়ে হালকাভাবে ঝেড়ে নেয়। কেমন একটু শীত শীত করছে। এগুলো করছিল, হঠাৎ আব্রাহামের দিকে তাকিয়ে দেখে সে উল্টো তার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতের কানে কানে ফিসফিসিয়ে বলে, বেবি গার্ল, এইভাবে ভেজা অবস্থায় বেশিক্ষণ থেকো না, নয়তো কিছু করে বসবো আর দোষ হবে আমার। আয়রাত দ্রুত মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম ওয়াশরুমে বাইরে বের হয়ে পড়ে, আর আয়রাত যেন শীতে কাঁপছে। আব্রাহামের যেতেই আয়রাত ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর আব্রাহাম এসে ওয়াশরুমের দরজায় হালকা টোকা দিয়ে বলে, বেবি গার্ল, বেডের ওপর ড্রেস রাখা আছে, এসে